যে যুদ্ধে বাংলাদেশের যে চ্যালেঞ্জ এবং বাংলাদেশের যে সম্ভাবনা সে বিষয়ে আমরা কিছু জানবার চেষ্টা করব। আমার মনে হয় এখানে যারা আছেন তাদের জন্মের পর থেকে পৃথিবীতে এমন কোনো বছর অতিবাহিত হয়নি যেই বছর পৃথিবীতে যুদ্ধ হয়নি। কারো হয়তো এটা মনে পড়বে না যে এমন একটা বছর আমরা পার করেছি সেই বছরে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে যুদ্ধ হয়নি। পৃথিবী যুদ্ধবিহীন ছিল এমন একটা সময় আমরা কখনো পাইনি। যদি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা বলি তাহলে পৃথিবীতে প্রতি বছরে যুদ্ধ ছিল। যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যাই তাহলে তো যুদ্ধ আর যুদ্ধ। তাহলে পৃথিবীতে এমন কোনো সময় আমরা অতিবাহিত করি নাই, এমন কোনো বছর আমরা অতিবাহিত করি নাই যেখানে পৃথিবীর কোনো না কোনো দেশে যুদ্ধ হয় নাই। তাহলে যুদ্ধ চলমান ছিল, যুদ্ধ এখনও চলমান এবং যুদ্ধ হয়তো ভবিষ্যতেও চলমান থাকবে। আমরা ভবিষ্যতের কথা জানি না, বাট আমরা প্রেডিক্ট করতে পারি অতীত দেখে যে পৃথিবী হয়তো যুদ্ধময় থাকবে, হয় আমার সাথে অথবা অন্য কারোর সাথে, বা পৃথিবীতে যুদ্ধ থাকবেই। এই রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে আমরা স্নায়ু যুদ্ধ পর্যবেক্ষণ করি, তাই না? রাশিয়া ইউএস এর স্নায়ু যুদ্ধ, চায়না ইউএস এর স্নায়ু যুদ্ধ, এটা চলমান। এই স্নায়ু যুদ্ধের পাশাপাশি আমাদের কিন্তু বাণিজ্যিক যুদ্ধ চলমান, তাই না? তাহলে রক্তক্ষয়ী যুদ্ধ আমাদের আছে স্নায়ু যুদ্ধ, আমাদের একটা টাইম আছে ট্রেড ওয়ার, যেটাকে আমরা বলি বাণিজ্যিক যুদ্ধ। তাহলে আমরা সব ধরনের যুদ্ধকেই প্রতি বছরেই প্রতি সময়েই আমাদের জীবনের সাথে কি করি, এক্সপিরিয়েন্স করি। এটা একটা অবস্থা আমাদের। তাহলে আমরা বুঝলাম যে যুদ্ধ হচ্ছে কনস্ট্যান্ট, সেটা ট্রেড ওয়ার হোক, সেটা রক্তক্ষয়ী সংঘর্ষ হোক, অথবা স্নায়ু যুদ্ধ হোক। এই যুদ্ধগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো আছে, এগুলো থাকবে, এগুলো এখনও মানে ভবিষ্যতে ছিল। তো বর্তমানে আমরা ট্রেড ওয়ার নিয়ে এত কথা কেন বলি? আমরা ট্রেড ওয়ার নিয়ে এত কথা বলি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সম্প্রতি সময়ে বিশ্বের বিভিন্ন দেশের উপরে ট্যারিফ ইম্পোজ করেছে, তাই না? যেটাকে আমরা বলি শুল্ক। এই ট্যারিফকে তিনি বলছেন রিসিপ্রোকাল ট্যারিফ, যে তুমি আমার উপরে যে ধরনের ট্যারিফ আরোপ করো আমি তোমার উপরে ঠিক সে ধরনের ট্যারিফ আরোপ করব। তাহলে বাংলাদেশ ইউএসের উপরে কত পার্সেন্ট ট্যারিফ আরোপ করে? ইউএসের পণ্যের উপরে 74%। ইউএস থেকে যে কোনো পণ্য বাংলাদেশে আসলে বাংলাদেশ গভর্নমেন্ট তার উপরে ট্যাক্স ধার্য করে, সেই ট্যাক্সের পরিমাণ কত? 74%। তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলল দ্যাটস ফাইন, তো আমি তোমার উপরে 37% ট্যারিফ ইম্পোজ করব, হাফ। আমি তোমার মতো ফুল ট্যারিফ ইম্পোজ করব না, আমি 74-এ যাব না, কিন্তু আমি তোমার উপরে 37% হাফ ট্যারিফ ইম্পোজ করব। এবং সেটাকে তিনি বলছেন রিসিপ্রোকাল ট্যারিফ, রাইট? এটা যখন ইম্পোজ হলো তখন আমাদের মতো এই ছোট দেশ, গরিব দেশ, ইভেন যারা আরও বড় দেশ, শক্তিশালী দেশ অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, তারা সবাই একটু নড়ে চড়ে বসলো যে হোয়াট ক্যান উই ডু নাও। চায়না ইউএস তারা যুদ্ধে জড়িয়ে পড়ল এবং তাদের ট্যারিফ ইম্পোজ 250% পর্যন্ত চলে গিয়েছিল, রাইট? এক দেশ আর এক দেশের উপরে এমনভাবে ট্যারিফ আরোপ করছিল, আমরা মনে করছিলাম যে এটা কোথায় গিয়ে থামে। তারপর আমাদের দেশ থেকে আলোচনা শুরু হলো, আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট এবং তার হেড চিঠি দেওয়া শুরু করলেন, রাইট? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং আমাদের যে আরও ছোটো ছোটো রাষ্ট্র, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্ডিয়া, তারা সবাই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে পারসু করা শুরু করলেন যে না, এটা নিয়ে আমরা চিন্তা করতে পারি। হঠাৎ করে এত ট্যারিফ আমাদের উপরে ইম্পোজ করলে
it will have huge impact on our trade, right? সো এরপর থেকে আমাদের এই ট্যারিফ নিয়ে আলোচনা, আমাদের ট্রেড ওয়ার নিয়ে আলোচনা, এই আলোচনাটা জরুরি, প্রাসঙ্গিক এবং ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ট্রেড একটা হিউজ প্ল্যাটফর্ম, এটা নিয়ে আলোচনা করলে হয়তো আমার জীবন পার হয়ে যাবে। সব কিছু নিয়ে আলোচনা হয়তো করা সম্ভব নয় সংক্ষিপ্ত সময়ে, বাট যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, বাট যেটা আমাদের জানা প্রয়োজন, তিনটা বিষয় আমাদের জানা প্রয়োজন। একটা হচ্ছে ইম্পোর্ট, আমাদের আমদানি, এক্সপোর্ট আমাদের রপ্তানি, এবং এই দুটির পরে যেটা আমাদের অর্থনীতিতে প্রোটিন যোগ করে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যোগ করে, সেটা হলো আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বৈদেশিক বিনিয়োগ, যেটা আমাদের দরকার। এক্সপোর্ট ইম্পোর্টের পাশাপাশি এটাও আমাদের জন্য জরুরি। তো এই তিনটি জিনিস আমরা জানবার চেষ্টা করি যে এগুলো কিভাবে হয় এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এগুলো নিয়ে আমরা কিভাবে ডিল করতে পারি, রাইট? তারও আগে আমাদের জানা দরকার আমাদের বিজনেস প্যাটার্নটা কেমন, রাইট? বাংলাদেশের বিজনেস প্যাটার্ন কেমন? আমাদের বিজনেস প্যাটার্ন যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে ইন্টারন্যাশনালি আমরা কেমন করছি, বা আমাদের চ্যালেঞ্জ কী, অথবা আমাদের সম্ভাবনা কী। আমাদের বিজনেস যে প্যাটার্ন, সেটা হলো আমরা আমদানি করি বেশি, রপ্তানি করি কম, তাই না? মানে কি? মানে হলো আমদানি করতে যে পরিমাণ টাকা আমাদের পকেট থেকে চলে যায়, রপ্তানি করে আমরা সেই পরিমাণ টাকা পাই না। এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে বলি আমরা ট্রেড ডেফিসিট, রাইট? তাহলে আমাদের বিজনেস প্যাটার্ন হলো ট্রেড ডেফিসিট, যে আমাদেরকে বেশি আমদানি করতে হয় এবং আমরা রপ্তানি করি কম। তাহলে আমাদের পকেট থেকে বেশি টাকা বিদেশে চলে যায়। এই যে চলে গেল, এটাকে বলি যে আমাদের লাভের চেয়ে লস বেশি হয়, যদি আমরা সরল বাংলায় বলি। এজন্য আমরা এটা নাম দিয়েছি ট্রেড ডেফিসিট। এটা আমাদের বিজনেস প্যাটার্ন। এই বিজনেস প্যাটার্নটা আমাদের বোঝা দরকার, তাহলে আমাদের উপরে যে ট্যারিফ আরোপ হলো, বা আমরা যে ট্যারিফ নিয়ে কীভাবে ডিল করব, এটা আমাদের বুঝতে সুবিধা হবে। আবার ট্রেড ডেফিসিট যে অলওয়েজ খারাপ তা কিন্তু না। ট্রেড ডেফিসিট যে অলওয়েজ খারাপ হবে এরকমও না, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা বোঝার চেষ্টা করি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আমাদের উপরে যে ট্যারিফ ইম্পোজ করলো, সেটার ইম্প্যাক্ট আমাদের এক্সপোর্টের উপরে কেমন হবে, তাই না? আমরা যদি জামা কাপড়ের ব্যবসা না করতাম, আমরা তো বুঝেন জামা কাপড়ের ব্যবসা, RMG, সোজা বাংলা যদি বলি যে আমরা কাপড় ব্যবসায়ী, যদি আমরা কাপড় ব্যবসায়ী না হতাম এবং ট্রাম্প যদি আমাদের উপরে এই ধরনের ট্যারিফ ইম্পোজ করতো, আমরা এত কান্নাকাটি করতাম না। আমাদের যদি এমন হতো যে আমরা শত শত ধরনের পণ্য বিদেশে রপ্তানি করি, তাহলে এই ট্যারিফ নিয়ে এত কান্নাকাটি আমাদের হতো না। আমরা পণ্য রপ্তানি করি মূলত জামা কাপড়, মূলত কাপড় চোপড়, এটি হচ্ছে আমাদের মেইন পণ্য। এখন যখন এই ট্যারিফটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আমাদের উপর ইম্পোজ করলো, তখন আমরা দেখলাম যে আমাদের দুই ধরনের প্রবলেম। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রবলেম, আর একটা হলো ডোমেস্টিক প্রবলেম। ইন্টারন্যাশনাল প্রবলেমটা কি? যে ট্রাম্প যে আমাদের উপরে ট্যারিফ ইম্পোজ করলো, এর ইন্টারন্যাশনাল প্রবলেম কি? ইন্টারন্যাশনাল প্রবলেম হলো যে আমরা যে এক্সপোর্ট করব জামা কাপড়, এই কাপড়, তাহলে এর দাম বেড়ে যাবে নাকি? যেহেতু তিনি ট্যাক্স বেশি চাপিয়েছেন আমাদের উপরে, তাহলে আমি যদি আগে 100 টাকার জামা কাপড় রপ্তানি করতাম, তাহলে আমি ট্যাক্স দিতাম হচ্ছে 17 টাকা, তাহলে টোটাল খরচ হতো 117 টাকা। এখন আমার উপরে ট্যাক্স ইম্পোজ করা হয়েছে 37%। তাহলে আমি যদি 100 টাকার জামা কাপড় বিদেশে রপ্তানি করি, মার্কিন মূল্যকে পাঠাই, তাহলে আমার টোটাল এক্সপেন্স কত হবে? 137 টাকা। আগের চেয়ে আমার এই কস্ট বেড়ে গেল। যদি আমার এই কস্ট বেড়ে যায়, তাহলে আমার কি হবে? প্রফিট মার্জিন বেশি হবে।
কম হবে। যদি আমার প্রফিট মার্জিন কম হয় তাহলে কি হবে? আমি আমার ডোমেস্টিক প্রবলেম হবে। কি প্রবলেম? আমি আমার এমপ্লয়ীদের বেতন তো এমনিই দিই না, এখন আরও দিব না, আমি দিতে পারবো না, এটা আমার ডোমেস্টিক প্রবলেম। এখন যদি আমি ওই যে 137 টাকা আমার বেশি ট্যাক্স দিতে হচ্ছে, আমার ট্যাক্স বেশি হচ্ছে, এটাকে আমি ওভারকাম করে মার্কিন বাজারে নিজেকে টিকিয়ে রাখতে চাই, তাহলে আমার পণ্যের কোয়ালিটি বাড়াতে হবে না? যদি আমি কোয়ালিটি বাড়াতে চাই তাহলে আমার এক্সিস্টিং এমপ্লয়ি দিয়ে সেই কোয়ালিটি বাড়ানো সম্ভব না। আমার এমপ্লয়িকে এক্সপার্ট ট্রেনিং দিতে হবে, আমার কোয়ালিটি ফুল র মেটেরিয়ালস আনতে হবে বিদেশ থেকে, সেখানেও আমার প্রবলেম তৈরি হবে। তাহলে আমার ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক দুই ধরনের প্রবলেম তৈরি হবে। কিসের জন্য? ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এক্সট্রা ট্যারিফ ইম্পোজের জন্য। বাট প্রেজেন্ট গভর্নমেন্ট বলছে যে না, আমাদের এই সমস্যাটা হবে না। কেন হবে না? তাদের ব্যাখ্যা হলো, আমাদের যারা কম্পিটিটর তাদের উপরেও ট্যারিফ আরোপ করা হয়েছে। শুধু আমরা ভুক্তভোগী না, এরাও আমাদের সাথে প্যারালালি ভুক্তভোগী। তাহলে আমাদের একাই সমস্যা হবে না, তাদেরও সমস্যা হবে। তারাও কম্পিটিশনে আমাদের সাথে টিকতে হলে তাদের সমস্যা হবে, আমাদের সমস্যা হবে, আমাদের সমস্যা হবে প্যারালাল। বাট দ্যাটস নট ট্রু। এটা 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 সর্বাংশে সত্য না, কিছুটা সত্য। যদি আমি দেখি যে আমাদের সাথে এই কি বলে রপ্তানিকারক কারা, আমাদের কম্পিটিটর কারা জামা কাপড় রপ্তানিতে? ভিয়েতনাম, চায়না, ইন্ডিয়া, হন্ডুরাস, তাই না? তারপর আছে কম্বোডিয়া, পাকিস্তান, আরও অনেক অনেক। এর মধ্যে ভিয়েতনাম, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, পাকিস্তান, এদের আবার জিএসপি সুবিধা আছে। ইউএস মার্কেটে এদের কি আছে? জিএসপি সুবিধা আছে, যেটা আমাদের নাই। 2013 সালে আমাদের জিএসপি সুবিধা বাদ হয়ে যায়। আপনারা জানেন জিএসপি সুবিধা কি? জিএসপি সুবিধার ইংলিশ ওগুলোতে না গিয়ে আমি যদি সরাসরি বাংলায় বলি তাহলে সেটা হলো যে আপনি ইউএস মার্কেটে ঢোকার জন্য একটা এক্সট্রা সুবিধা পেতেন, যে ঠিক আছে তুমি গরিব, তুমি ছোট রাষ্ট্র, যাক তোমাকে এত কিছু ট্যাক্স প্যাক দিতে হবে না, তুমি আমার মার্কেটকে ইউজ করতে পারো। তো ইউএস 2013 সালে নানান কারণে আমাদের এই সুযোগ সুবিধাটাকে ক্যান্সেল করে দেন। কিন্তু এখন সুযোগ কার আছে? ভিয়েতনাম, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, পাকিস্তান, এদের জিএসপি সুবিধা আছে। আবার এদের উপরে রিসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, যেটা আমাদের সাথে প্যারালাল। তাহলে ট্যারিফের দিক থেকে তারা আমরা সমান, কিন্তু তাদের এক্সট্রা মাইলেজ আছে কিনা? কোথায় আছে? জিএসপিতে। তাহলে সে আমার চেয়ে আগিয়ে থাকবে। তাহলে তাদের ইম্প্যাক্ট আর আমাদের ইম্প্যাক্ট সেম হবে না, এটা একটা দিক। দ্বিতীয়ত হলো, আমরা কি রপ্তানি করি মার্কিন মূল্যকে? আমরা মার্কিন মূল্যকে মূলত কাপড় চোপড় রপ্তানি করি। এর পাশাপাশি আমরা আরও কিছু পণ্য রপ্তানি করি, যেমন আমরা মাছ রপ্তানি করি, আমরা শ্রিম চিংড়ি রপ্তানি করি। কিন্তু আপনারা যদি দেখেন, আপনারা যারা ওয়েস্টে গেছেন, ইউরোপ, আমেরিকাতে, আপনাদের এই মাছ, আপনাদের এই চিংড়ি মাছ বাঙালি ছাড়া কেউ কেনে না। আপনি যে এখান থেকে মাছ রপ্তানি করেন, আপনি এখান থেকে যে ইলিশ মাছ রপ্তানি করেন এবং আপনি বলেন আমার অনেক ইলিশ মাছ রপ্তানি হয়, আপনার ইলিশ মাছ পশ্চিমের কেউ কোনোদিন টাচও করে না। এত কাটালা মাছ ওদের খাওয়ার সময় নেই। এটা আপনার কাছে প্রিয় মাছ হতে পারে, বাট তার এই কাটাওয়ালা মাছ বেছে বেছে খাওয়ার কোনো ইন্টারেস্ট নাই। এবং আপনি যে শুটকি রপ্তানি করেন, আপনি বলেন যে চিটাগাং আমার শুটকির হাব, আপনার শুটকি কে খায় ইউরোপে? আর কেউ না, এই গন্ধই কেউ নিতে পারবে না। তাহলে আপনি কাপড় চোপড় ছাড়া আর যা কিছু রপ্তানি করেন, আপনার কনজিউমার কে? আপনার ভাই ব্রাদার, আর কেউ না। তাহলে আপনি মূলত রপ্তানি করছেন কি? কাপড় চোপড়। আপনি কাপড় চোপড় ব্যবসায়ী। এটা হচ্ছে আমাদের বটম লাইন। তাহলে আমার যারা কম্পিটিটর, তারা যা রপ্তানি করে, তারা যা ট্যারিফ দেয়, আমি সমান পরিমাণ ট্যারিফ দিই, কিন্তু তাদের এক্সট্রা মাইলেজ হলো তাদের জিএসপি ফ্যাসিলিটিস আছে। দ্বিতীয়ত হলো, আমি শুধু রপ্তানি করি কাপড় চোপড়, তো তারা শুধু কাপড় চোপড় রপ্তানি করে না, তাই না? এই যে যাদের নাম বললাম, ভিয়েতনাম, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, পাকিস্তান, এদের কারোরই মেইন প্রোডাক্ট
গার্মেন্টস প্রোডাক্ট না, কিন্তু শুধু বাংলাদেশের প্রোডাক্ট গার্মেন্টস প্রোডাক্ট। এরা রপ্তানি করে কি? ইলেকট্রনিক্স, এরা রপ্তানি করে কেমিক্যাল, এরা রপ্তানি করে রাবার, এরা রপ্তানি করে আপনার ড্রাগ, মেডিকেল ইকুইপমেন্ট। কিন্তু আপনি রপ্তানি করেন কি? শুধু কাপড় চোপড়। এখন আপনি যদি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বসেন, আর যদি হন্ডুরাস বসে অথবা ভিয়েতনাম বসে, তার বার্গেনিং পাওয়ার বেশি থাকবে না আপনার। কারণ ট্রাম্প তো তার উপরে অনেক কারণে নির্ভরশীল, আপনার কারণে শুধু জামা কাপড়ের উপর নির্ভরশীল। এবং সে দেখবে যে না, এই জামা কাপড় আমি অন্য জায়গা থেকে নিতে পারি, তোমার জামা কাপড় না হলে আমার চলবে, তোমার এত বার্গেনিং জ্ঞান আমার ভালো লাগে না। কিন্তু সে একই কথা হন্ডুরাসকে, ভিয়েতনামকে বলতে পারবে না, কারণ সে ভিয়েতনাম, হন্ডুরাস, এই যে ইন্দোনেশিয়া, এদের উপরে শুধু জামা কাপড়ের উপর নির্ভরশীল না, সে নির্ভরশীল আরও এমন কিছু পণ্য, তার কোনো কম্পিটিটর নাই এবং তার কোনো আলাদা সোর্স নাই। এই রাষ্ট্রগুলো থেকেই তাকে নিতে হবে। কিন্তু জামা কাপড় আমি অনেক জায়গা থেকে নিতে পারবেন। আচ্ছা, একটা ইন্টারেস্টিং কথা বলি আপনাদের। আপনি জামা কাপড় কোথায় বিক্রি করেন? ইউরোপে। আমি ইউএসএর কথা বলি, যেহেতু আমি ওখানে থাকি। ইউএসএ মূলত আপনি জামা কাপড় আপনি পাবেন, বাংলাদেশি জামা কাপড় ওয়ালমার্টে। আপনারা জানেন ওয়ালমার্ট বিখ্যাত সুপার চেইন। আপনারা পাবেন জেসি পেনিতে, আর একটা সুপার চেইন স্বপ্ন আগরার মতো। আপনারা পাবেন হচ্ছে রসে, আপনারা পাবেন টিজে ম্যাক্সে। এন্ড টু বি অনেস্ট, আমাদের জামা কাপড়ের কোয়ালিটি বেশিরভাগই খারাপ, কিন্তু আমার সকল জামা কাপড় বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। আমি খুঁজে খুঁজে মেড ইন বাংলাদেশই কিনি, যদিও কোয়ালিটি অতটা বেটার না। আর যদি বাংলাদেশি কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনি কিনতে চান, তাহলে আপনাকে অনেক টাকা দিতে হবে। তার মানে কি আপনার পণ্যের দাম বেশি। আবার সেম কোয়ালিটি প্রোডাক্ট আপনি যদি হন্ডুরাস, মেড ইন হন্ডুরাস, মেড ইন ভিয়েতনাম, মেড ইন তাইওয়ান, মেড ইন ইন্দোনেশিয়া কিনেন, তাহলে আবার কি তার প্রাইস কম। তাহলে বুঝছেন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো আমাদের কোয়ালিটিফুল প্রোডাক্টের দাম অনেক বেশি। আমার কম্পিটিটর যারা, তাদের কোয়ালিটিফুল প্রোডাক্টের তুলনায়, তাহলে আমি এখানেও আমার কি সেল কম হবে। আবার যদি লেস কোয়ালিটি প্রোডাক্ট বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ কেউ কিনে, সে দ্বিতীয়বার কিনবে না, যদি সে গরিব না হয়। যদি সে গরিব হয়, তার যদি সামর্থ্য না থাকে, তাহলে সে একই পণ্য বারবার কিনবে। কিন্তু সে যদি কোনো রকম সামর্থ্যবান হয়, তাহলে মেড ইন বাংলাদেশ লেস কোয়ালিটি প্রোডাক্ট সে দ্বিতীয়বার কিনবে না। এটা একটা প্রবলেম, এটা আমাদের চ্যালেঞ্জ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আমার উপরে যে ট্যারিফ ইম্পোজ করেছে এবং আমার কম্পিটিটরের উপরে যে ট্যারিফ ইম্পোজ করেছে, এই আমাদের ইম্প্যাক্ট সমান না, আমাদের ইম্প্যাক্ট ডিফারেন্ট ইন টার্মস অফ নাম্বার অফ প্রোডাক্ট উই সেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দ্বিতীয় হচ্ছে কোয়ালিটি। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনার বার্গেনিং পাওয়ার নাই। আপনার বার্গেনিং পাওয়ার খুবই দুর্বল। আপনি কি করতে পারবেন? বরং পারসিউ করতে পারবেন যে না ভাই দাও, না চাচা দাও, না আঙ্কেল দাও। বাট আপনার যে স্ট্রং বার্গেনিং পাওয়ার থাকবে যে না ট্রাম্প, তুমি যদি আমার কাছ থেকে জামা কাপড় না কেনো, তাহলে তোমাকে আমি ড্রাগ দিব না, তোমাকে আমি রাবার দিব না, এটা তো আপনি বলতে পারবেন না। তাই এগুলো তো আপনার নাই। তাহলে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আমার উপরে যে ট্যারিফ ইম্পোজ করেছে, এর শর্ট টার্ম এবং লং টার্ম ইম্প্যাক্ট আমাদের আছে। সরকার যাই বলুক, বা ব্যবসায়ীরা যাই বলুক, অথবা স্কলাররা যাই বলুক, অথবা বিশেষজ্ঞরা যাই বলুক, এর ইম্প্যাক্ট আছে। এর ইম্প্যাক্ট কীভাবে আছে? এটা কি থিওরিটিক্যাল না, ইট ইজ অ্যাবসলিউটলি প্র্যাকটিক্যাল। জিএসপি যখন বাদ হলো 2013 সালে, তারপর থেকে আপনি গুগল সার্চ করেন, মার্কিন মূল্যকে আমাদের সেল কমেছে, আমার রেভিনিউ কমেছে। তাহলে বোঝা গেল এটা কোনো থিওরিটিক্যাল কথা না, ইটস কমপ্লিটলি প্র্যাকটিক্যাল। ট্যারিফ আমাদের রেভিনিউ কমাবে, রাইট? তাহলে আমাকে যদি রেভিনিউ বাড়াতে হয়, আমার কোয়ালিটি বাড়াতে হবে। রেভিনিউ যদি বাড়াতে হয়, আমাদেরকে স্কিলড এমপ্লয়ি লাগবে। রেভিনিউ বাড়াতে হলে আমাদের বার্গেনিং পাওয়ার বাড়াতে হবে। রেভিনিউ বাড়াতে হলে এই গার্মেন্টস সেক্টরের পাশাপাশি আমাদের আরও হাজারো পণ্য খোঁজ করতে হবে, যেটা আমরা এক্সপোর্ট করতে পারি।
আপনি আজীবন কাপড় ব্যবসায় থাকতে পারেন না ভাই। আপনি আজীবন একটা পণ্য বিক্রি করবেন, এটা কোনো কথা? এবার আপনি দেখেন যে খুবই আনন্দের বিষয়, এর বাইরে আমরা চিন্তাও করি না, আছে না, যে না এর বাইরে আমি চিন্তা করব, আমার চিন্তা করা উচিত। এবং আপনি চাইলেও চিন্তা করতে পারবেন না। আপনারা তো এখানকার স্কলার, এখানে এসছেন কষ্ট করে কথা শুনতে, যে কেউ আসতো না, তার মানে আপনি জানতে এসছেন। আপনি জানতো ব্যবসা করতে আজকে, আপনি যে কোনো একটা দোকান দেন না, আপনি সাস্টেন করবেন, আপনি সফল হবেন না, এটাই 100%। যদি সফল হন মিরাকেল। আপনি স্কলার, আপনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়েন, আপনার অনেক নলেজ আছে, আপনি ব্যবসা করতে পারেন না, আপনি ব্যবসায় সফল হন না, এর চেয়ে বড় আনন্দের বিষয় কি আছে? এটা আনন্দের বিষয় না যে আমি বাংলাদেশের এখানে অনেকে ঢাকা ভার্সিটির আছেন, রাজশাহী মেডিকেল বিভিন্ন ভার্সিটির আছেন, আপনি ব্যবসা করতে সাহস পান না, আপনি বেকার থাকবেন, তারপর ব্যবসা করবেন না, কারণ আপনি জানেন ওখানে আপনি বিফল হবেন, এটাই শতভাগ। এমন একটা সিচুয়েশনে আমরা আছি। এই সিচুয়েশনে থেকে আপনি কি মনে করেন মার্কিন মুলুকের সাথে আপনি ভালোভাবে বার্গেন করতে পারবেন? অথবা আপনি যাদেরকে দেখেন স্যুট টাই পরে বিভিন্ন অফিসের সিইও, তারা ভালো বার্গেনিং করতে পারে আপনার চেয়ে বেটার? আমরা পার্সু করতে পারি, আমরা পার্সু করবো ওখানে। এটা একটা চ্যালেঞ্জ বললাম। খারাপ দিকটা আগে বলি, ভালো দিক আছে আমাদের, সেটা পরে বলবো। এটা একটা অবস্থা। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা তো এক্সপোর্ট নিয়ে আলোচনা করলাম, আমদানিতে আমাদের কি প্রবলেম? আমদানি তো আমি চাইলেই যে কোনো কিছু আমদানি করতে পারি, আম, তাই না? তো আপনি কি মনে করেন, আপনি দেখেন তো আপনার শরীরে যা আছে সব কি মেড ইন বাংলাদেশ? অনেক কিছু আছে নট মেড ইন বাংলাদেশ, আছে না? হয়তো আপনার ঘড়িটা, অথবা আপনার মোবাইলটা, তাই না, অথবা আপনার বেল্ট, তাই না? ইউএসএ আমার ক্লাসে স্টুডেন্টদেরকে যখন আমি জিজ্ঞেস করি তোমার শরীরে এমন কিছু আছে যেটা আমেরিকায় তৈরি? নাই, নাথিং। আপনার তো কিছু আছে, ওর কিছুই নেই, ওর পুরোটাই বাহিরের। তারপর ওর সমস্যা নাই, সমস্যা নেই এই জন্য আপনি যাওয়া, ওর 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 যা আছে সেটা ইনভিজিবল, ওর যা নাই সেটা ভিজিবল। তাহলে ইনভিজিবল কোনটা? আপনি যে ইন্টারনেট চালান সেটা ওর, তাই না? আপনি যে ওয়াইফাই চালান বাসায় সেটা তো ওর, এটা ইনভিজিবল। হয়তো আপনার জামা সে পরে আছে সেটা ভিজিবল, কিন্তু তার সে এমন কিছু করে রাখছে সেটা ইনভিজিবল, এবং সেটার বাইরে আপনি যেতে পারবেন না। তো আপনি দেখেন আপনার শরীরে এমন কিছু আছে যেটা আপনি বাহির থেকে আমদানি করেছেন। বাট এটা তো আমরা জানি যে আমরা এমন কিছু আমদানি করি যেগুলো আমাদের আমদানি না করলেও হয়, অথবা সেগুলো আমদানি না করে আমরা আমাদের সক্ষমতা বাড়াতে পারি। এটা তো আমরা জানি এবং আমরা বিশ্বাস করি, এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। নাথিং নিউ, রাইট? আলোচনা হয় যে না, আমরা এমন কিছু আমদানি করি যেটা আমার আমদানি করার দরকার নাই, তাই না? যদি পেঁয়াজের কথা বলি, আমরা সম্প্রতি সময় দেখলাম পেঁয়াজ কাণ্ড, যে আমাদের আমদানি করারই প্রয়োজন নেই, তাই না? আমি আমদানি করি। আপনাদেরকে বলি, এই যে এখন আম খাচ্ছেন না, আম, লিচু, আপনি 3-4 মাস পরে আম পাবেন, হয়তো আপনি পাবেন, আপনার পকেটে টাকা আছে, কিন্তু যারা আরও একটু নিচু, যার পকেটে সবসময় টাকা থাকে না, সে কি আপনি মনে করেন আম খেতে পারবে? তো আপনি কি মনে করেন যে আমাদের সারা বছর খেতে পারবো এমন আম কি আমাদের উৎপাদন হয় না? হয়তো সারা বছর আমরা আম খেতে পারবো এই পরিমাণ আম আমাদের উৎপাদন হয়। তাহলে কি হয়? আপনি প্রতি বাড়িতে গিয়ে দেখেন শত শত আম পচে আছে, পচে যাচ্ছে, আপনার রাখার জায়গা নেই। আপনি যে পণ্যটা সারা বছর খাবেন এরকম ম্যানেজমেন্ট আপনার নাই। তরমুজ নিয়ে কত সমস্যা হলো, আপনি এখন তরমুজ পান, আপনার হাতের নাগালে আছে, আপনি চাইলে একটা তরমুজ কিনতে পারেন না, অনেকেই পারেন, হয়তো আপনি পারেন। সারা বছর খেতে পারবো এমন পরিমাণ তরমুজ আমাদের হয়, তাই না? এত আমার নাই, আমরা তো রক্ষা করতে পারতেছি না। যদি আমার সারা বছরের আম খেতে পারবো, এই আম আমরা সংরক্ষণ করতে পারতাম, তাহলে অনেক পণ্য বিদেশ থেকে আমাদের আমদানি করতে হতো না। যদি আপনার দেশীয় ফল যা উৎপাদন হয় সেটা যদি আপনি প্রপারলি মেনটেন করতে পারতেন, প্রপারলি স্টোরেজ করতে পারতেন,
তাহলে অনেক বিদেশি ফল আপনার আমদানি করতে হতো না। আপনি যেমন আপেল এত আমদানি করতে হতো না, আপনি আপেলের পরিবর্তে আম খেতে পারতেন। আপনার এত আঙ্গুর আমদানি করতে হতো না, আঙ্গুরের পরিবর্তে আপনি অন্য বাংলাদেশি ফল খেতে পারতেন। যখন আপনার বাংলাদেশি ফল আপনি খুঁজে পান না, যখন বাংলাদেশি ফল আপনার হাতে নাগালে নাই অথবা আউট অফ মার্কেট, তখন আপনাকে তো ফল খেতে হবে। ফল তো আপনার জীবনের, আপনার শরীরের জন্য প্রয়োজন। তখন সরকার কি করে, রাষ্ট্র কি করে, অন্য দেশ থেকে নানান চ্যানেলে ফল আমদানি করে। বাট আপনার দেশে যদি নানান ফল থাকতো তাহলে আপেল আমদানি হতো, বাট এত বেশি পরিমাণে না। আঙ্গুর হতো, এত বেশি পরিমাণে আমদানি হতো না, এত বেশি টাকা বিদেশে চলে যেত না। তার মানে কি? তার মানে হলো যে আমদানি, আমরা এমন কিছু পণ্য আমদানি করি যেগুলো আমাদের এত ভলিউমে আমদানি করা প্রয়োজন নাই, কিন্তু আমাকে করতে হচ্ছে বিকজ অফ ল্যাকিং ইন ম্যানেজমেন্ট। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন আমাদের আইটি সেক্টর, এই আম জাম কলা লিচু এগুলো বাদেই দিলাম, আপনি এমন একটা সিচুয়েশন এখন আছেন সারা বিশ্ব, তাই না, যে আমরা টেকনোলজি দ্বারা ড্রাইভড, তাই না, টেকনোলজি দ্বারা আমরা গাইডেড, টেকনোলজি দ্বারা কন্ট্রোলড, টেকনোলজি দ্বারা ম্যানেজড। সেই টেকনোলজিতে আমাদের অ্যাচিভমেন্ট কি? আপনার দেশে কয়টি আইটি ফার্ম আছে? 20 কোটি লোকের অন্তত তো হাজার খানিক আইটি ফার্ম থাকা দরকার, নিজেদের জন্যই থাকা দরকার। আপনার কি আছে? হাজার খানিক আইটি ফার্ম আছে। আপনি কি সফটওয়্যার রপ্তানি করেন? খুব বেশি ভলিউমে হয়তো কিছু করেন, বাট বেশি ভলিউমে যেটা আপনার করতে পারার সক্ষমতা আছে আপনি করেন না, কিন্তু আপনি আমদানি করেন। কি আমদানি করেন? সফটওয়্যার। কোথা থেকে? পার্শ্ববর্তী দেশ থেকে, অন্যান্য দেশ থেকে, তাই না? তাহলে এটা আমাদের আমদানি করা প্রয়োজন ছিল না। তাহলে এমন এমন পণ্য আমরা আমদানি করি যেখানে আমাদের এক্সপার্টিস থাকা সত্ত্বেও, অথবা এক্সপার্টিস ইমপ্রুভ করতে পারার সক্ষমতা থাকা সত্ত্বেও আমরা পারতেছি না। দিস ইজ দ্য চ্যালেঞ্জ। থার্ড, যেটা আমি বেশি সময় নিচ্ছি না, থার্ড যেটা, সেটা হচ্ছে বিদেশি বিনিয়োগ। আপনি এটার নাম শুনেছেন না? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট একটা রাষ্ট্রের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে, ব্যাপক ভূমিকা রাখে। এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসে কোথায়? চীনে। সেকেন্ড আছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের আয়তন ঢাকা শহরের সরি। সিঙ্গাপুর একটা রাষ্ট্র যার আয়তন ঢাকার চেয়ে ছোট। সে এশিয়া মহাদেশের সেকেন্ড লার্জেস্ট এফডিআই পায়। আপনার এত বড় রাষ্ট্র, আপনার এত জনসংখ্যা, আপনি তো পাচ্ছেন না। তাহলে আরও ভূখণ্ড বাড়িয়ে 7 সিস্টার নিয়ে আপনি কী করবেন? আপনার যা আছে সেটাই তো কনজিউম করতে পারতেছেন না। আপনার তো ভূখণ্ড প্রয়োজনের বেশি আছে। আপনি চাচ্ছেন আর এক দেশের অর্ধেক নিয়ে আসতে, আপনি তো কাজে লাগাতে পারবেন না। খামোখা করে ওদের কষ্ট দিয়ে কী লাভ? হয়তো আপনি সক্ষমতা আছে, মাইরা টেরে নিয়ে আসবেন, আপনি যুদ্ধ করে জয় হয়েছেন, দ্যাটস ফাইন। তো আপনার একটা শহরের চেয়ে ছোট একটা রাষ্ট্র, সে এই এশিয়া মহাদেশের সেকেন্ড লার্জেস্ট এফডিআই পায়। আপনি তো এটা ভাবেন না যে আমি কি করি, আমি কেন পাই না, আমার এফডিআই কেন আসে না? কেন আসে না বলেন তো এফডিআই? 2000, জি জি বলেন। ইয়েস, এক্স্যাক্টলি। 2022 সালে আপনাদের প্রিয় পত্রিকা এই ডেইলি স্টারে এসছে রিপোর্ট যে 4টি কারণে বাংলাদেশ এফডিআই আসে না। আরও অনেক কারণ আছে, হাজারো কারণ থাকতে পারে, 4টি কারণ। তার মধ্যে একটা হলো এখন যারা আন্দোলন করতেছে তারা, সচিবালয়ে যারা আন্দোলন করতেছেন তাদের কারণে। এটাকে তারা বলেছে, কি বলেছে তারা, ব্যুরোক্রেটিক ইস্যু। সেকেন্ড যেটা, ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার। আপনার তো ইনস্টিটিউশন নাই, তাই না? ইনস্টিটিউশন অনেক রাষ্ট্রেরই নাই, কিন্তু তার আপ্রাণ চেষ্টা আছে যে আমার ইনস্টিটিউশন হবে। আপনার তো চেষ্টাই নেই। আপনার ইনস্টিটিউশন নাই এটা প্রবলেম না, আপনার টাকা নাই এটা প্রবলেম না, কিন্তু আপনি চান আপনি গরিব থাকবেন, এটা প্রবলেম।
আপনার জব নাই এটা সমস্যা না, কিন্তু আপনি চান আপনি জব করবেন না, এটা প্রবলেম। আমাদের ইনস্টিটিউশন নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই, উপরে ফ্লাইওভার হয়েছে, নিচের রাস্তা বন্ধ হয়ে গেছে। ইন্টারেস্টিং না? এর চেয়ে বড় ইন্টারেস্টিং কি আছে পৃথিবীতে, তাই না? তো আপনার ইনফ্রাস্ট্রাকচার আপনি যা করেন তা আদতে আপনি নষ্ট করেন, তাই না? ভালো কিছু যে নাই তা না, আমরা খারাপটাই আলোচনা করি, ভালো নিয়ে আলোচনা করা অনেক লোক আছে। তাহলে বিদেশি বিনিয়োগ আসে না চারটা কারণে। আরও কারণ আছে, বড় বড় চারটা কারণ: বিউরোক্রেটিক ইস্যু, ইনফ্রাস্ট্রাকচার নাই, হাই ট্যাক্স, এবং আপনার ডিফিকাল্টি ইন অ্যাসেসিং ফাইন্যান্স। এই দুটি বাদে দিলাম, হাই ট্যাক্স এগুলো গভর্নমেন্টের বিষয়, বাট আপনার ইনফ্রাস্ট্রাকচার তো থাকবে, যেটা দেখে আপনার বিদেশি বিনিয়োগকারীরা আসবে। এখন আপনার বিদেশি বিনিয়োগকারীরা আসে আশিক চৌধুরীকে দেখে, হ্যান্ডসাম, ড্যাশিং, ফাইন প্রেজেন্টেশন দেয়, সে চলে গেলে আপনার আরেকজন আশিক কোথায় পাবেন? আপনাকে আশিক খুঁজতে হবে বারবার, রাইট? আপনার যদি ইনফ্রাস্ট্রাকচার থাকতো তাহলে আশিক চৌধুরীর দরকার নাই, পাড়ার মুসিকে বসায় দিতেন, সেও সেম পরিমাণ ইনভেস্টমেন্ট আনতে পারত। আপনার ইনফ্রাস্ট্রাকচার নাই বলে আপনি ড্যাশিং আশিক চৌধুরী খুঁজেন বারবার, এবং জাতি তার মতো ছেলেকে খুঁজে, মনে করে এই আমাদের ত্রাণকর্তা, সে আমাদের উদ্ধার করবে এই বিপদ থেকে। সে যোগ্য, স্কিল, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের তো এমন হওয়ার কথা ছিল না। আমার তো প্রতিষ্ঠান থাকবে, আমার ইনফ্রাস্ট্রাকচার থাকবে, সেই ইনফ্রাস্ট্রাকচারে যদি কাজের বুয়াও থাকে, অটোমেটিক্যালি আপনার বিনিয়োগ আসবে, সেটা আপনার নাই। এই জন্য আপনার কি বিনিয়োগগুলো আসে না। আপনাকে বলি তো, আপনারা তো এখানে অনেক এক্সপার্ট লোক, আপনি আপনি চিন্তা করলেন যে আপনি 2 কন্টেইনার মালামাল মালয়েশিয়া থেকে আনবেন, আপনি জানতো চিটাগং পোর্টে গিয়ে ডিল করেন, আপনি দেখি কত বছর লাগে আপনার, আপনি বুঝতেন বিষয়টা। এক হচ্ছে আপনার নাই ইনফ্রাস্ট্রাকচার, দ্বিতীয় হচ্ছে আপনি এদেশের নাগরিক হয়েও আপনি 2 কন্টেইনার মালামাল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর বা চায়না থেকে আনতে গেলে আপনাকে খুঁজতে হবে আপনার ঢাকা ভার্সিটির কোন বড় ভাই ওই কাস্টমস কর্মকর্তা আছে, আপনাকে খুঁজতে হবে ওই এলাকার থানায় আপনার কোন ভাই আছে, আপনাকে খুঁজতে হবে কোন সচিব আছে যে একটা ফোন দিয়ে আপনার সমস্যাটা সমাধান করতে হবে। এর চেয়ে আনন্দের বিষয় আর কি আছে? মজা না বিষয়টা? আপনার যদি এই অবস্থা হয়, তাহলে যেই লোক ভিয়েতনাম থেকে বাংলাদেশে এসে ব্যবসা করতে চাইবে বা ভিয়েতনাম থেকে বাংলাদেশে এসে ইনভেস্ট করতে চাইবে, তার অবস্থাটা কি? এখানে সচিব আছেন, বাংলাদেশের 10-15টা জেলা বাদে আপনি কোনো জেলায় বিদেশি কোনো বিনিয়োগকারীকে নিতে পারবেন টেনে? অথবা আপনি নিলেন নানান বুঝ দিয়ে, তাকে পার্সে করে, ওয়েলিং করে, হাত পাত মালিশ করে, সেই আপনার এলাকায় গিয়ে যদি সে কোনো বিপদে পড়ে, আপনি সেই বিপদ থেকে তাকে উদ্ধার করতে পারবেন? কোনো পুলিশ আগে আসবে? রাষ্ট্রযন্ত্র, তার টাকা যদি মার যায়, কে উঠাই দিবে? আপনি উঠাই দিতে পারবেন? রাষ্ট্র কি তাকে পাশে দাঁড়াবে? রাষ্ট্র পাশে দাঁড়াইতে দাঁড়াইতে তার টাকা উঠাইতে উঠাইতে সে মারা যাবে। আপনি বললেন যে ভাই গোপালগঞ্জ, মাদারীপুর অনেক সুন্দর হয়েছে, সিঙ্গাপুর হয়ে গেছে, চলো তুমি ওখানে একটা ফ্যাক্টরি করবা। চাইনিজ একজনকে ধরে নিয়ে গেল, সেখানে গিয়ে সে একটা বিপদে পড়লো, স্থানীয় একজন অশিক্ষিত গ্রাম্য মাতবর তাকে একটা বিপদে ফেললো, তাই না? স্থানীয় গ্রাম্য মাতবর যদি তাকে বিপদে ফেলে, আপনি ঢাকা ভার্সিটির বিসি হন, ওই বিপদ থেকে তাকে উদ্ধার করতে পারবেন? আপনার সেই ক্ষমতা আছে? আপনার কোনো বেইল আছে ওখানে? তাহলে আপনার এখানে বিনিয়োগকারী কীভাবে আসবে? কয়েকটা ডেজিগনেটেড এরিয়া ছাড়া কোনো বিনিয়োগকারী অন্য কোনো জেলায় যাবে, এই সাহস ভরসা তো আমরাই পাই না, সে যাবে কীভাবে? এগুলো বাদ দেন, এখন আমের মৌসুম, আপনি মনে করলেন আমি রাজশাহী থেকে 3-4 মণ আম আনবো, আপনি কার কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই আমটা কীভাবে আনা যায়? আপনি জিজ্ঞাসা করবেন এমন লোককে, আপনি তাকে কোনোদিন মানুষ হিসেবে মূল্যায়ন করেন না, ট্রাক ড্রাইভারকে। আপনার ইনস্টিটিউশনালি
কোনো সিস্টেম ডেভেলপড হয় নাই, যে সিস্টেমের মধ্য দিয়ে আপনি সহজে রাজশাহী থেকে 3 মণ আম এনে বাবা মানিয়ে খেতে পারবেন। আপনি এদেশের জন্মসূত্রে নাগরিক, আপনি পারেন না, তাহলে বিদেশি একজন ব্যক্তি যদি আম রাজশাহী থেকে বিদেশে নিতে চায়, সে কীভাবে নেবে? তাহলে এফডিআই হবে। আপনি এফডিআই যাতে না হয় এমন বন্দোবস্ত করে রাখছেন, এটাকে বলে নতুন বন্দোবস্ত। এবং এখান থেকে মুক্তি পাওয়ার কোনো চেষ্টা আমাদের নাই, এবং আমরা পণ করেছি এখান থেকে আমরা বের হব না। এটা একটা প্রবলেম। তাহলে আমাদের 3 ধরনের প্রবলেম দেখলাম। আমাদের রপ্তানিতে প্রবলেম, আমদানিতে প্রবলেম, আরও প্রবলেম আছে, এত তো বলা যাবে না। আমাদের প্রবলেম ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আমাদের বিদেশি বিনিয়োগ আসে না, নানান কারণে আসে না, এবং আপনারা আমার চেয়ে ভালো জানেন। এই গল্পগুলো করে আপনাদের সময় নষ্ট করতে চাই না। সমাধান কি? সমাধান তো আছে নাকি? প্রতিটা মানব সৃষ্ট প্রবলেমের সমাধান আছে না? সমস্যা আমরা যেটা বলেছি, এই সমস্যা সমাধানের জন্য আপনাকে নতুন কিছু আবিষ্কার করার দরকার নেই। ইউ নো নিড টু গো টু ল্যাব অ্যান্ড ক্রিয়েট সামথিং নিউ। আপনার যা এক্সিস্টিং আছে, যে টুলস আছে, আপনার যে এক্সপার্টিজ আছে, সেটা দিয়ে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন। আপনাকে নতুন কিছু আবিষ্কার করার কোনো দরকার নাই। আপনি অযথা সচিবালয়ে বসে নতুন নতুন উদ্ভাবন করার চেষ্টা করার দরকার নেই। আপনি এই সমস্যা, এক্সিস্টিং প্রবলেম, আপনি এক্সিস্টিং মেথডেই সমাধান করতে পারবেন। সেটা কি? ইউরোপ, আমেরিকাতে এবং অন্যান্য দেশে যা আমরা রপ্তানি করি তার পরিমাণ খুবই সীমিত। আমাকে রপ্তানির পরিমাণ বাড়াতে হবে। আমি কাপড় ব্যবসায়ী, এর পাশাপাশি আমাকে অনেক ধরনের পণ্য পাঠাতে হবে, যে পণ্য সাদা চামড়াওয়ালারা ব্যবহার করে। এটা হচ্ছে বটম লাইন, আপনাকে পাঠাতে হবে। আপনি যদি ইউরোপ, আমেরিকার শপিং মলগুলোতে যান, যে পণ্য হাত দেন নিচে দেখবেন মেড ইন চায়না। আপনি যেটাই হাত দেন, বাচ্চার ডাইপার থেকে কাপড়ের কাপড়, আপনি যেটাই হাত দিবেন দেখবেন মেড ইন চায়না। আপনার তো কিছু থাকা উচিত, যাতে করে 100 পণ্যের মধ্যে 5টা পণ্য মেড ইন বাংলাদেশ থাকে। এটা আপনার থাকা উচিত না? এই সক্ষমতা তো আপনার আছে। এটার জন্য তো আপনাকে নতুন করে কোনো কিছু করার দরকার নাই। এই সক্ষমতা আপনার এনাফ আছে। আপনি কি করবেন? এই পণ্যগুলো বিদেশে রপ্তানি করবেন। তাহলে আপনাকে কাপড়ের পাশাপাশি আরও শত ধরনের, হাজার না হোক শত ধরনের পণ্য বিদেশে পাঠাতে হবে। আপনি, আমি যেভাবে বললাম পাঠাতে হবে, বিষয়টা এত সহজ না, আবার ইম্পসিবল না। বিষয়টা কঠিন, বাট নট ইম্পসিবল। আপনাকে নানান ধরনের পণ্য বিদেশে পাঠাতে হবে। আপনি ইউরোপ, আমেরিকার বাহিরে পৃথিবীতে আরও শত রাষ্ট্র আছে। আপনি আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, গুয়েতেমালা, হন্ডুরাস, আফ্রিকার বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্যের দেশ, এখানে আপনি কি রপ্তানি করেন? আপনার পণ্য কোথায়? আপনার পণ্য তো নাই। আপনি শুধু ডলারের পিছনে দৌড়ান আর পাউন্ডের পিছনে। রিয়েল আছে, তাই না? পেসো আছে, এর পিছনে দৌড়াবে কে? আপনার পণ্য তো সেখানে যেতে হবে। আপনাকে টার্গেট করতে হবে, এই পৃথিবীতে এমন কোনো ভূখণ্ড থাকবে না যেখানে আমার পণ্য নাই। তাহলে আপনার এই সমস্যার সমাধান হবে। আপনার উপরে যদি ট্রাম্প 1000% ট্যারিফ ইম্পোজ করে, তা আপনার কিছুই হবে না, যখন আপনার হাজারো ধরনের পণ্য থাকবে। তখন আপনি মনে করবেন ট্রাম্পের এখান থেকে প্রবলেম আসলেও আমি এই প্রবলেম অন্য জায়গা থেকে সলভ করতে পারবো। এখন আপনার সমস্যা তো সব জায়গায়, ইউ আর নো হোয়ার। এই জন্য আপনাকে ট্রাম্পের পিছনে দৌড়াতে হবে, কান্নাকাটি করতে হবে। সে ক্ষমা করে দিলে জাস্ট ফাইন, দ্য মার্সি উইল বি ইউর রেজাল্ট। এটা একটা, আপনাকে অনেক পণ্য পাঠাতে হবে, এটা একটা সমাধান। আমাদের ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করতে হবে। আমাদের ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করতে হবে। যতগুলো ইউনিভার্সিটি আমাদের আছে বাংলাদেশে, ততগুলো যদি ম্যানুফ্যাকচারিং হাব আমাদের থাকতো, তাহলে আমরা আরও বেশি ডেভেলপ হতাম। চায়নার অলিগলিতে আপনি যদি যান, তাহলে দেখবেন চায়নার অলিগলিতে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হয়েছে, প্রায় স্টার্টআপ অলিগলিতে, এবং তাদের বাসা বাড়িতে তারা বিভিন্ন পণ্য উৎপাদন করে। আপনার তো সেটা নাই, আপনাকে ওখানে যেতে হবে।
এছাড়া অন্য যে কোনো বিকল্প আপনি খুঁজেন, আপনি বিকল্প পাবেন না। এরপরে কি করতে হবে আপনাকে? আপনাদের বিদেশি বিনিয়োগকারীদের কনফিডেন্স বাড়াতে হবে। কনফিডেন্স বাড়াবেন কিভাবে? আপনাকে রেজাল্ট দেখাতে হবে, তাদের কাজ যেন স্মুথলি হয় সেটা আপনাকে এনশিওর করতে হবে, তাদের যেন নিরাপত্তা থাকে, তাদের টাকা যেন লোকাল কোনো গুন্ডাপান্ডা মেরে দিতে না পারে, এই নিশ্চয়তা আপনাকে দিতে হবে। শুধু নিশ্চয়তা না, এই সিস্টেম আপনাকে ডেভেলপ করতে হবে। আপনি যদি ডেভেলপ না করেন তাহলে আপনি হাজারো চেষ্টা করতে পারেন আশিক চৌধুরীকে দিয়ে, কোনো বিনিয়োগ বাড়বে না। কারণ মানুষ বিদেশ থেকে আসার আগেই গুগলে দেখে আসে যে কত টাউট বাটপার এই দেশে আছে। তো আপনি যতই প্রেজেন্টেশন দেন, আপনার প্রেজেন্টেশনে তারা তো কনভিন্সড হবে না। তারা দেখবে হচ্ছে রেটিং, এই রাষ্ট্রের ইনভেস্টমেন্ট রেটিং কেমন, ইনভেস্টমেন্ট রেটিং কেমন রাষ্ট্রের। ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স, আপনারা জানেন এটা। এই ইন্ডেক্স অনুযায়ী 190টা রাষ্ট্রের মধ্যে আমাদের অবস্থান কত? 160। 190টা রাষ্ট্রের মধ্যে আমাদের অবস্থান 160। আফ্রিকার অনেক যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রের বিনিয়োগ ব্যবস্থা আমাদের চেয়ে ভালো। আফগানিস্তানের ব্যবস্থা আমাদের চেয়ে ভালো। মাত্র সে ব্লাড বাথ থেকে আসলো, রক্তস্নাত একটা যুদ্ধ থেকে আসলো, তার বিনিয়োগ ব্যবস্থা, সেখানে মানুষ বেশি কনফিডেন্স পায় বিনিয়োগ করতে আমাদের তুলনায়। তো আপনাকে এই কনফিডেন্স বাড়াতে হবে। ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদেরকে বলি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আপনারা জানেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, বাংলাদেশের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আপনারা জানেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা কিভাবে কাজ করে বাংলাদেশে। কিছুক্ষণ আগে বললাম যে আপনি রাজশাহী দিয়ে কিভাবে আম আনবেন, এটা হচ্ছে সাপ্লাই চেইন। এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোনো ইউনিভার্সিটি থেকে ডেভেলপ করা, কোনো কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপ করা। আপনি দেখেন কি আনন্দের বিষয়, কৃষি বিশ্ববিদ্যালয়ে MBA আছে, তো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নাই। ইন্টারেস্টিং না? কৃষি বিশ্ববিদ্যালয়ে MBA পড়ায়, কিন্তু সে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিগ্রি অফার করে না। বাংলাদেশের কোনো পাবলিক ভার্সিটি, আরেকটা মজার বিষয় দেখেন, বাংলাদেশের কোনো পাবলিক ভার্সিটি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর উপরে ডিগ্রি অফার করে না। সে BBA MBA এর মধ্যে দু একটা কোর্স পড়ায়, কিন্তু একটা কমপ্লিট ডিগ্রি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে সে অফার করে না। ব্র্যাক করে, নর্থ সাউথ করে, IUB করে, এবং দুই একটা প্রাইভেট ইউনিভার্সিটি করে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপরে কোনো পাবলিক ইউনিভার্সিটি ইন্টারেস্ট নাই। তাহলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যেটা বাংলাদেশে এখন এক্সিস্ট করে, সেটা কে ডেভেলপ করেছে? এটা ডেভেলপ করেছে ড্রাইভাররা, ট্রাক ড্রাইভাররা। এটা ডেভেলপ করেছে আম ব্যবসায়ী, এটা ডেভেলপ করেছে কলা আড়তের মালিকে। কোনো ইউনিভার্সিটি বাংলাদেশের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডেভেলপ করে নাই। বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট কেউ ডেভেলপ করে নাই। ডেভেলপ করেছে সেই লালমনিরহাটের তরমুজ ব্যবসায়ী, যে আমি লালমনিরহাট থেকে তরমুজ ঢাকাতে কিভাবে নিব, কত সহজে নিব, কত কম দামে নিব, এই সিস্টেম সে নিজে ডেভেলপ করেছে। এখানে একাডেমির কোনো অবদান নেই। এর জন্য আপনি যখন বিশ্ববিদ্যালয় থেকে যাবেন, তখন ওই তরমুজ ব্যবসায়ীর কাছে যেতে হবে আপনাকে, যে ভাই আমি তরমুজ কিনেছি এক ট্রাক, ঢাকাতে কিভাবে নিব। আপনি যান আমার বিজনেস ফ্যাকাল্টিতে, আমি এখানে BBA MBA করেছি ঢাকা ভার্সিটিতে, প্রফেসরকে জিজ্ঞেস করেন। আমি চ্যালেঞ্জ দিলাম, কোনো প্রফেসর বলতে পারবে না তরমুজ আপনি লালমনিরহাট থেকে কিভাবে আনবেন। সে বিজনেস পড়ায়। কৃষি বিশ্ববিদ্যালয়ে যান, এই যে আপনার পাশে আছে কৃষি ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আর একটা কৃষি ইউনিভার্সিটি আছে ময়মনসিংহ, তারা কৃষি নিয়ে গবেষণা করে। তাকে জিজ্ঞেস করেন যে স্যার আমি যে এই যে আম আনবো রাজশাহী থেকে ঢাকাতে দিব, ঢাকা ইউনিভার্সিটির 2টা হলের আমি নেতা, আমি সেখানে আম দিব, আমি কিভাবে দিব? বলবে বাবা আমি তো জানি না, তুমি ট্রাক ড্রাইভারের সাথে কথা বলো। তো আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কে ডেভেলপ করছে? ট্রাক ড্রাইভার। কে ডেভেলপ করছে? আম ব্যবসায়ী। কে ডেভেলপ করছে? কলা আড়তের মালিক। কে ডেভেলপ করছে? ওই পচা মাছ যে আনে সে। এখানে একাডেমির বিন্দু মাত্র অবদান নাই।
এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আপনাকে ডেভেলপ করতে হবে। আপনি চিন্তা করেন আপনার দেশের মধ্যে একটা ছোট রাষ্ট্র, এখানে আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ঠিক নাই, তাহলে আপনি যখন ইউরোপ আমেরিকাতে ব্যবসা করেন আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কি অবস্থা? আপনার দেশ ছোট রাষ্ট্র, সেখানে আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ঠিক নাই, তাহলে ইউরোপ আমেরিকাতে আপনার অবস্থা আরো খারাপ। এটা আপনাকে ডেভেলপ করতে হবে, আপনাকে কষ্ট হলেও ডেভেলপ করতে হবে। এটা ডেভেলপ না করে আপনি চলতে পারবেন, 54 বছর তো চলছে, আরো 54,000 বছর চলতে পারবেন। আমরা এরকম আলোচনা করব, আমার নাতি করবে, তারপরেরটা করবে, আলোচনা চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। এগুলো গেল হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। তো আমার মনে হয় সময় শেষ, আমাকে 5 মিনিটে শেষ করতে হবে। আমাদের সম্ভাবনা কি? সম্ভাবনা বলেই শেষ। সম্ভাবনা হচ্ছে আমাদের চিপ লেবার আছে না, সস্তা শ্রমিক, এই চিপ লেবারকে আপনি কিভাবে ইউজ করেন। বিভিন্ন কোম্পানি এই সস্তা শ্রমিককে কিভাবে ইউজ করে জানেন? তারা বলে যে বাদ সিটাইলে কাকের অভাব নেই। সে চিপ লেবারকে এভাবে ইউজ করে, কি বলে, যদি আমি বাদ সিটাই তাহলে কাকের অভাব নাই, তুমি চলে গেলে সমস্যা নাই, কালকে আরেকজন পাবো। সে মনে করে আমার লেবারের তো অভাব নাই, চিপ লেবার তো আছে, এই গোলাম চলে গেলে আরেকজন গোলাম আমি পাবো। একটা রাষ্ট্র তার লেবারকে এভাবে ইউজ করে এবং সে এটা নিয়ে গর্ব করে যে আমার চিপ লেবার আছে। তো আপনার এই চিপ লেবারকে আপনি তো ইউটিলাইজ করতে পারছেন না, আপনাকে চিপ লেবার ইউটিলাইজ করতে হবে। কিভাবে? উইথ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। আপনি যদি আপনার চিপ লেবারকে উইথ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি দিয়ে ট্রিট করতে না পারেন, তাহলে চিপ লেবার আপনার কোনো কাজে আসবে না। বুঝা গেল? দ্বিতীয়ত সমাধান, পৃথিবীর অনেক দেশ ল্যান্ডলকড, তার সিতে কোনো অ্যাক্সেস নাই। বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র, তার সিতে অ্যাক্সেস আছে। আপনি কি সির অ্যাক্সেস 100% তো দূরের কথা, 50% ইউটিলাইজ করতে পারেন? আপনি একটা বন্দর আর একটা ভালো কোম্পানিকে দিবেন, সেটাই দিতে পারেন না। বর্তমান গভর্নমেন্ট একটা বন্দর আর একটা ভালো কোম্পানির হাতে দিবে, সেটাই সে দিতে পারে না। মানুষকে কনভিন্স করতে পারে না, মানুষও আবার সরকারকে বিশ্বাস করে না। এমন একটা জীবলব্ধি জীবন আমাদের। আপনার চিপ লেবার আপনি ইউজ করতে পারেন না, আপনার সি অ্যাক্সেস আছে সেটা ইউজ করতে পারেন না, আপনার ল্যান্ড আছে আপনি ইউজ করতে পারেন না, কিন্তু আপনি মনে করেন আপনার যদি চায়নার সমান ল্যান্ড থাকতো আপনি অনেক কিছু হইতেন, কিন্তু আপনি হইতেন না কিছুই, আপনি কিছুই হইতেন না। তো আপনাকে চিপ লেবার ইউজ করতে হবে, আপনার সি অ্যাক্সেস এটাকে ইউটিলাইজ করতে হবে। 3 নাম্বার, লাস্ট ওয়ান, 1 মিনিট বেশি লাগতে পারে হয়তো। আপনার এই যে আমরা আলু, রসুন, পেঁয়াজ, তেল, জামা কাপড় বিদেশে রপ্তানি করি, এর পাশাপাশি আর একটা জিনিস আমরা রপ্তানি করি, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কি? ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার রপ্তানি করি না আমরা। এই ম্যান পাওয়ার রপ্তানি, এই সেক্টরটা কে দেখে? তাই না? আপনি যান নয়াপল্টন, আপনি যান ফকিরাপুর, আপনি যান আরামবাগ, আপনি যান হচ্ছে দৈনিক বাংলা, আপনি গিয়ে দেখবেন ম্যান পাওয়ার কারা কারা নিয়ন্ত্রণ করে। ভিয়েতনাম ম্যান পাওয়ার রপ্তানিতে কোনো লিস্টেই নাই, 10-এর মধ্যে নাই। বাংলাদেশ ম্যান পাওয়ার রপ্তানিতে কততম? ষষ্ঠতম। রেমিটেন্স আর্নিংয়ে বাংলাদেশের অবস্থান 8মতম। ভিয়েতনাম ম্যান পাওয়ার রপ্তানিতে কোনো লিস্টে নাই, কিন্তু রেমিটেন্স আর্নিংয়ে তার অবস্থা 4। ভিয়েতনামের উদাহরণ এই জন্য দিলাম যে ভিয়েতনামের ডেমোগ্রাফি আমাদের ডেমোগ্রাফি কাইন্ড অফ সেম, কালচার কাইন্ড অফ সেম, হ্যাঁ, মানুষের জীবনযাত্রা কাইন্ড অফ সেম, এই জন্য। তাহলে ভিয়েতনাম কি রপ্তানি করে? নার্স, তারপর হচ্ছে ফার্মাসিউটিক্যালস রিলেটেড এমপ্লয়ি, এক্সপার্ট এমপ্লয়ি। আপনি কি রপ্তানি করি? আমরা রপ্তানি করি যে রং করতে পারবে, কনস্ট্রাকশনের কাজ করতে পারবে, এই ধরনের মানুষ আমরা রপ্তানি করি, এবং সেটাও রপ্তানি করতে অনেক কষ্ট হয়। এই মানুষগুলো কি কষ্ট করে বিদেশ যায়, যারা যায় সে বুঝে। 10 টাকাটা 200 টাকা খরচ করে বিদেশ যায়, তারপর ওখানে গিয়ে আর এক নির্যাতনের শিকার হয়।
তাহলে আপনি চিপ লেবার ইউটিলাইজ করতে পারেন না, আপনার স্কিল ম্যান পাওয়ার নাই, যা আছে সেটাও আপনি ইউজ করেন না। 3 নম্বর, আপনার যে সি অ্যাক্সেস আছে বিজনেসের জন্য সেটাও আপনি ইউজ করেন না। যদি এই 3টা জিনিস আপনি করতে পারেন, এখানে আমাদের সম্ভাবনা আছে, আমরা ভালো করতে পারবো, আমরা চ্যালেঞ্জ উতরিয়ে সামনে আগাতে পারবো। বাট এগুলো যদি আমরা না করি, এগুলো যদি শুধু আলোচনার জন্যই রেখে দিই, তাহলে আমাদের কিছু তো সমস্যা হবেই। থ্যাংক ইউ সো মাচ।